এই কাজটা করতে বলা হয়েছিল আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা একটা মিনি ক্যালকুলেটর তৈরি করব ইউজিং ফাংশন ইউজ করে। সো লেট হচ্ছে আমাদের, বা অনেকের হয়তো হয়ে গেছে, শেষের দিকে আছেন। সো আমি একটু চেষ্টা করি আমার অবস্থান থেকে। সো প্র্যাকটিস করার জন্য আমরা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডে 12 নামে। ডে 12-এর মধ্যে আমরা বলে নিচ্ছি ফাংশন, সরি এটা কি হবে, ফাংশন মিনি ক্যাল। সো ফাংশন মিনি ক্যালকুলেটর নামে আমরা একটা ফাইল তৈরি করে নিলাম পিএসপি। এখানে এসে আমরা আমাদের কাজটা করব। সো প্রথমে আমরা ডিজাইনটা চট করে নিচ্ছি। স্টিল হয়ে আছে। অ্যাকশন হচ্ছে ব্ল্যাঙ্ক, মেথড হচ্ছে পোস্ট, ডিজাইনটা করে নিচ্ছি আর কি। ফার্স্ট নেম হবে ফার্স্ট নাম্বার। ক্লাসে যখন আলোচনা করে তখন আপনারা ফেসবুক ইউজ করে না, পিছন থেকে দেখা যায়। সো এটা কিন্তু ব্যাড ইমপ্রেশন করবে। প্রিভিয়াস ক্লাসে কিন্তু 2টা স্টুডেন্টকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে শুধু এই কারণে। আমি তো এখান থেকে এগুলো দেখতে পারি, এগুলো তো দেখতে পারি না। ওই যে পিছনে সব দেখা যায়, দেখেন টাকায় দেখেন পিছন থেকে গ্লাস দিয়ে সব দেখা যায়, এগুলো দেখতে পারেন। এগুলো কিন্তু ওখান থেকে কিছুক্ষণ পর পর বিআইটিএমের লোকজন হাইডেটা দেখে, কজন ফেসবুক চালাচ্ছে, কজন ইউটিউব দেখতেছে। আমি অবশ্য গতকালকে যখন রুবের ক্লাস নিয়েছিল, আপনাদের ক্লাসের বাইরে প্রায় 15 মিনিট দাঁড়িয়ে ছিলাম, আমি খেয়াল করছি। সো আমি এর মধ্যে একজনের ফেসবুক অ্যাক্সেস করতে দেখছি, আরও কয়েকজনকে। রুবেল তখন আলোচনা করতেছিল ক্লাসে, সম্ভবত নেস্টেড ফলো বোধ হচ্ছিল, আপনাদেরকে প্র্যাকটিস করা ছিল আর কি। তো আপনি যদি আপনার অ্যাটিটিউড কন্ট্রোল না করেন তাহলে কখনো ওই জায়গায় পৌঁছতে পারবেন না। সেকেন্ড নাম্বার, তার মানে আমাদের ডিজাইনটা রেডি। আমরা যদি এখানে বলি 12, এখানে যদি বলি 2, প্লাসে ক্লিক করলে দুটো সংখ্যা যোগ হয়ে এখানে আউটপুটটা চলে আসবে।
সো এই কাজটা করবে হচ্ছে একটা ফাংশন। সো আমরা প্রথমে হ্যাঁ পারবো। তো এখানে দেখেন আমরা ফাংশন কিভাবে লিখতে হয়। প্রথমে ফাংশনের নাম লিখতে হয়, ফাংশন সিনট্যাক্স, এরপরে ফাংশনের নাম। আমি বললাম মিনি ক্যালকুলেটর। ফাংশন একটা ডেফিনেশন দিয়ে দিলাম। সো এটাকে বলা হচ্ছে কি ফাংশনের কলিং এর ডেফিনেশন। বলেন তো ফাংশনের পার্ট কয়টা বলেন তো? ক্লাসে এগুলো বলা হয় নাই? একটা ট্রি আঁকা হয়েছিল মনে হয় এখানে, আমি আঁকছিলাম। ফাংশনের পার্ট কয়টা? দুইটা, একটা হচ্ছে কলিং আর একটা হচ্ছে কি ডেফিনেশন। তো ফাংশন সম্পর্কে কি আমি কোনো কথা বলে নেই ক্লাসে? লাস্ট ক্লাস হয়েছিল আমাদের 10 নম্বর। সো 10 নম্বর ক্লাসে প্র্যাকটিস 4 পর্যন্ত হয়েছিল। প্র্যাকটিস 4-এ এটা কি করা হয়েছিল? ধারার যোগফল। আচ্ছা, সো আমরা ফাংশন সম্পর্কে যদি বলি যে ফাংশন জিনিসটা কি, ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড যার একটা নির্দিষ্ট কাজ আছে এবং সেই কাজটাকে বারবার আমরা ইউজ করতে পারি। ফাংশন নিজে নিজে কোনো কিছু আউটপুট দেখাতে পারে না, ফাংশনকে কল করতে হয়। আর কি ফাংশন সর্বোচ্চ কোনো কিছু রিটার্ন করতে পারে। ফাংশনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কলিং, একটা হচ্ছে ডেফিনেশন। আর ফাংশন দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে বিল্ট ইন, একটা হচ্ছে ইউজার ডিফাইন। পিএসপিতে প্রায় 1200-এরও বেশি বিল্ট ইন ফাংশন আছে, অত্যন্ত পাওয়ারফুল। এবং পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এত পাওয়ারফুল হওয়ার পিছনে মেন কারণ হচ্ছে এর অনেক বেশি ফাংশন আছে। যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যত বেশি ফাংশন, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তত বেশি, তাই না, দামি। সিম্পল ধরেন, একটা দামি ফোনে ফাংশন কম থাকে আর একটা কম দামি ফোনে ফাংশন বেশি থাকে, তাই না? উল্টো বললাম, তাই না? যত দামি ফোন হবে ফাংশন কি হবে? তত বেশি হবে। আর যত কম দামি ফোন হবে ফাংশন তত কম থাকবে। এবং ফাংশনের যে এরিয়া সেগুলো কিন্তু ছোট থাকবে। সো ওখান থেকে কিন্তু আমরা ধারণা নিতে পারি যে ফাংশন ইজ বেসিক্যালি নাথিং বাট এ টাস্ক, একটা জব, একটা কাজ। এখন কোনো একটা কাজ কিন্তু সে নিজে নিজে এক্সিকিউট করতে পারে না, তাকে কল করতে হয়। এই যে ফোনের কাজ কি? কথা বলা। ফোনকে যদি আমি একটা ফাংশন বলি, এর কাজ হচ্ছে অনেকগুলো কাজ আছে, এর মধ্যে একটা কাজ হচ্ছে কি কথা বলা যায়। সো ফোন কি একা একাই ফোন করে কথা বলতে পারে? আমরা ফোনে নাম্বার প্রেস করি, ডায়াল করি, দেন রিং হয়, কানেক্ট হয়, তারপরে না কথা বলি। সো কল করতে হয়। ফোনও কিন্তু একটা ফাংশন, বাট তাকে কিন্তু একা একা ছেড়ে দিলে সে কিন্তু কারোর সাথে কানেক্ট হয়ে একটা মিডিয়া সৃষ্টি করতে পারবে না, তাকে ইউজ করতে হবে। এই জন্য ফাংশন কি করতে হবে? কল করতে হবে। ফাংশনের দুইটা পার্ট, একটাকে বলা হচ্ছে ফাংশনের ডেফিনেশন, আরেকটাকে বলা হচ্ছে ফাংশনের কলিং। আমি একটা পিএসপি ফাইল তৈরি করে নিলাম ফাংশন বেসিক নামে। এখানে এসে বলা হচ্ছিল কি ফাংশনের দুইটা এই জিনিস মনে রাখবেন, একটাই খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ফাংশনের টাইপ আর একটা হচ্ছে ফাংশনের পার্ট। ফাংশনের পার্ট কলিং। তো ফাংশন কি সেটা আমরা জানি।
তো ফাংশনের দুইটা বিষয় ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ফাংশনের পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডেফিনেশন, একটা হচ্ছে কলিং। আর ফাংশন দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে বিল্ট ইন, একটা হচ্ছে ইউজার ডিফাইন। সো তাহলে প্রথমে আমরা পার্ট নিয়ে কথা বলি ফাংশনের, দুইটা পার্ট, ডেফিনেশন এবং কলিং। সো ডেফিনেশন পার্টটা কেমন, ডেফিনেশন পার্টটা কেমন? তো শুরুতে ফাংশন সিনট্যাক্সটা লিখতে হবে, ফাংশন, এরপর দিতে হবে ফাংশনের নাম। আমি বললাম যে হ্যালো, তাহলে এখানে এই হ্যালো হচ্ছে কি, এটা হচ্ছে ফাংশনের নাম, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই প্রথমে হচ্ছে কি ফাংশনের সিনট্যাক্সটা। না, নাম যে কোনো কিছু হতে পারে। না, বিল্ট ইন ফাংশনের নাম কেন দিবেন? আচ্ছা, সো আমরা ফাংশনের নাম যে কোনো কিছু ইউজ করতে পারবো। এখন এটাকে বলা হচ্ছে কি ফাংশনের ডেফিনেশন। আর ফাংশনের কল করতে হয় কিভাবে? ফাংশনের নাম ধরে। সো এই পার্টটাকে বলা হচ্ছে কি ফাংশনের কলিং, আর এই পার্টটাকে বলা হচ্ছে ফাংশনের ডেফিনেশন। সো ফাংশনের মধ্যে আমরা বললাম একটা ব্লক অফ কোড, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হচ্ছে, এই ব্লকটাকে বলা হচ্ছে কি, এখানে একটা নির্দিষ্ট কাজ থাকবে। সাপোজ ধরেন আমি এখানে বললাম ইকো হ্যালো ওয়ার্ল্ড। আমি যদি সিম্পলি কোডটা লিখি এবং আমি যদি ব্রাউজারে যাই, আউটপুট কি আসবে বলেন তো? কিছু আসার কথা না, তাই না? কারণ কি? কারণ ফাংশনের ডেফিনেশন থেকে আমরা একটা কথা জানি যে ফাংশন নিজে নিজে কোনো কিছু আউটপুট দেখাতে পারে না, তাকে কল করতে হয়। সো এখানে যদিও একটা স্ট্রিং ইউজ করা আছে, বাট দেখি তারপরে আসে কিনা সে। আমি যদি ব্রাউজারে যাই, ফাংশন বেসিকের উপর ক্লিক করি, দেখেন আউটপুট কিন্তু কিছুই নেই। কারণ আমরা ফাংশনের ডেফিনেশন থেকে জানি যে ফাংশনকে কল না করলে সে কোনো কাজ করতে পারে না। এবার ফাংশনটাকে কল করলাম, এবার চেক করি, এবার কিন্তু হ্যালো ওয়ার্ল্ড আমরা দেখতে পাচ্ছি আউটপুটে। এবার ফাংশন সর্বোচ্চ কোনো কিছু কি করতে পারে? রিটার্ন করতে পারে। সো এই ফাংশনটা ধরেন এই জিনিসটাকে সে, এই স্ট্রিংটাকে সে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলো res, এবার সে এই res-টাকে রিটার্ন করে দিল। এবার আমি ফাংশন কলও করলাম, তাহলে আউটপুট কি আসবে? সো এই পার্টটাকে বলা হচ্ছে কি কলিং, ডেফিনেশন, আর এই পার্টটাকে বলা হচ্ছে কি কলিং। এই ফাংশনের দুইটা পার্ট নিয়ে কথা বলছিলাম আমরা। ফাংশনের দিস ইজ কলিং, দিস ইজ ডেফিনেশন, এন্ড দিস ইজ কলিং। সো এবার আউটপুটে কি আসবে চেক করি, কিছুই আসতেছে না আউটপুট। কারণ কি? কারণ হচ্ছে এখন আমি যে ফাংশনকে কল করছি এর মধ্যে কিন্তু কোনো কিছু ইকো করা নাই, কি করা আছে? রিটার্ন করা আছে। সো ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে সেটাকে আমরা দুইভাবে আউটপুটে নিয়ে আসতে পারি। আমরা এখানে ডিরেক্ট ইকো করে দিতে পারি, আউটপুট চলে আসছে, অথবা এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে আমরা এই ভেরিয়েবলটাকে ইকো করতে পারি। এটা করতে পারি। সো ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করবে সেটাকে আমরা ডিরেক্ট ইকো করতে পারি, অথবা সেটাকে কোনো একটা ভেরিয়েবল দিয়ে ধরে তারপরে আমরা ইকো করতে পারি। এবার এখানে একটা জিনিস খেয়াল করেন যে ফাংশনের ডেফিনেশন আর ফাংশনের কলিং যে দুইটা পার্টের কথা বলা হচ্ছে, যে ফাংশনের ডেফিনেশন আর যেখানে থাকে, এখানে হচ্ছে ফাংশনের ডেফিনেশন, এখানে হচ্ছে ফাংশনের কলিং। সো আউটপুটটা কি এখানে শো করবে না এখানে শো করবে? কলিং যেখানে সেখানে শো করবে, তাই না? সো আমরা ওইটা বোঝার জন্য কি করলাম দেখেন, এইটা এখানে একটা কি দিয়ে দিলাম, একটা ডট ডট লাইন দিয়ে দিলাম না? এখানে ধরেন এই লাইনটা নাই, এখানে একটা ডট ডট লাইন দেখতে পাচ্ছেন না? এই ফাংশনের ডেফিনেশনটা এর উপরে আছে না নিচে আছে? উপরে আছে না? উপরে আছে কিন্তু। এবার এখানে কি করলাম, এটাকে কি বলে? ফাংশনের কলিং, তাই না? কলিং করলাম নিচে এসে, দেখি আউটপুটটা কোথায় আসে, কোথায় আসছে? নিচে আসছে। তার মানে এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারি যে ফাংশনের ডেফিনেশনটা যেখানেই থাকুক,
যেখানে কল করা হচ্ছে সেখানে আউটপুট আসবে। এবার এখানে আমরা আমাদের ইচ্ছা মতো কাজ কিন্তু চাইলে করতে পারি। সো আমি যদি এখানে বলি এভাবে যে $সাইন x = 10, $সাইন y = 20, $সাইন z = 30, বা $সাইন z = আমি বললাম তাহলে এবার যদি আমরা এখান থেকে ইকো করি কাকে, ফাংশনটাকে কল করলে হবে, তাই না? কারণ কি এই আউটপুটটা দেখার জন্য ফাংশনকে কল করব নাকি ভেরিয়েবল ধরে ইকো করব বলেন তো? কল করলে হবে, কারণ কি ফাংশনের মধ্যে ইকো করাই আছে। তো আমি এখানে জাস্ট হ্যালো কথাটা লিখে দিলাম, 3 বার লিখলাম। সো ফাংশনটাকে 3টা জায়গা থেকে কল আসছে, আউটপুট কি আসবে? 3 বারে কি কত আসবে? 30 আসবে না? 3 বারে কিন্তু আমার কত আসছে? 30 আসছে। তিনবারই আমাদের 30 চলে আসছে। এবার কোন একটা ফাংশনকে আমরা যদি ডাইনামিক করতে চাই তাহলে প্যারামিটার পাসের মাধ্যমে ফাংশনকে ডাইনামিক করতে পারি আমরা। যেমন এখানে বলে দিলাম 10, 20, তাহলে এই 10 এবং 20 এদেরকে বলা হচ্ছে কি প্যারামিটার অথবা আর্গুমেন্ট, যেটাই বলেন। সো এই 10 ফাংশনটাকে যখন কল করা হচ্ছে 10 এবং 20 পাঠিয়ে দেওয়া হচ্ছে প্যারামিটার অথবা আর্গুমেন্ট হিসেবে। সো ফাংশনের যেখানে ডেফিনেশন আছে এখানে কি হবে? এগুলো রিসিভ হবে। আমি এখানে ইচ্ছা মতো দুটো ভেরিয়েবল দিয়ে দিলাম। আমি যখন ফাংশনকে এখান থেকে কল করা হচ্ছে, তো কল করার সময় আমরা স্পেসিফিক কিছু প্যারামিটার পাস করে দিচ্ছি। সো এই প্যারামিটারগুলো রিসিভ করার জন্য এখানে কিন্তু দুটো ভেরিয়েবল আমরা দিয়ে দিচ্ছি, এক্স এবং ওয়াই। এবং এখানে আমরা যে প্যারামিটারগুলো দিয়ে এই আর্গুমেন্টগুলো রিসিভ করব সেইগুলো কিন্তু আমরা এর ভিতরে ইউজ করতে পারবো। সো এখন আমাকে এই দুটো লাইনের আর দরকার নাই, বাট কাজ করবে কিন্তু। দেখেন এখানে এক্স, এখানে 10 রিসিভ করবে এক্স, এক্স চলে আসবে কোথায়? এখানে। 20 রিসিভ করবে কে? ওয়াই, ওয়াই চলে আসবে কোথায়? এখানে। দুইটা যোগ হয়ে যাবে জেডে, জেডটাকে কি করা হচ্ছে? ইকো করা হচ্ছে। ফাইনালি ইকো করবে কে? এটাকেই সে ইকো করবে না এখানে। সো আউটপুট কত আসা উচিত? 3 বারই কত আসবে? সরি, এখানে আর্গুমেন্ট পাস করা হচ্ছে, এখানে করা হয়েছে? এখানেও কিন্তু করা হয় নাই। তার মানে দেখি কি হয়, এখানে আর্গুমেন্ট যাওয়া হচ্ছে, এখানে পাস করা হচ্ছে, এখানে পাস করা হয় নাই, পাস করা হয় নাই। যখন কোনো একটা ফাংশনের ডেফিনেশনে আমরা প্যারামিটার ইউজ করব, অবশ্যই ওই ফাংশনটা কল করার সময় আমাকে আর্গুমেন্ট পাস করে দিতে হবে। দেখেন প্রথমটা আউটপুট কত আসছে? 30, আর পরের দুইটাই কি আসছে? মিসিং আর্গুমেন্ট 1 ফর হ্যালো, মিসিং আর্গুমেন্ট 1 ফর হ্যালো। সো দুইবারে কিন্তু সে কি করতেছে? এখানে কিছু একটা চাচ্ছে, বাট ফাংশন কল করার সময় কি করা হয় নাই? দেওয়া হয় নাই। সো আমি যদি এখানে বলি 1, 2, এখানে যদি বলি 1000, 2000, তাহলে কত আসবে আউটপুট? ফাংশন কিন্তু একটাই, বাট জিনিসটা কি হয়ে গেল? একই ফাংশন এবার ভিন্ন ভিন্ন আউটপুট দিবে। খেয়াল করেন 30 দেখাচ্ছে, পরটা দেখাচ্ছে 3, কারণ কি? ওই যে 1 আর 2 দিয়েছিলাম, এরপর এটা 100 আর হচ্ছে 2000, 2100 দেখাচ্ছে এখানে। সো ফাংশন একই, বাট কাজ করতেছে কি ভিন্ন ভিন্ন। এখন আমি যদি এখানে বলি এ, এখানে যদি বলি বি, তাহলে কি কাজ করবে? কারণ কি? কারণ আমরা যে প্যারামিটার দিয়ে আর্গুমেন্টটাকে রিসিভ করব সেই প্যারামিটারটাকে কি করতে হবে? ফাংশনের মধ্যে ইউজ করতে হবে। আমি এখানে এ বি দিলে কাজ করবে, তখন আমার কি করতে হবে? এখানেও এ এবং বি দিতে হবে। এবার কিন্তু কাজ করবে, ঠিক আছে? তো এভাবে
আমরা ফাংশন সম্পর্কে একটা বেসিক ধারণা পেতে পারি। সো এটা ছিল কি ফাংশনের ডেফিনেশন পার্ট নিয়ে কথা হচ্ছিল, ডেফিনেশন কলিং, এরপরে ফাংশনের টাইপ বিল্ট ইন, আর হচ্ছে কি ইউজার ডিফাইন্ড। একটা জিনিস খেয়াল করেন, এই যে হ্যালো যে ফাংশনটা তৈরি করলাম, এই ফাংশনটা হচ্ছে কি ইউজার ডিফাইন্ড, অর্থাৎ যে ফাংশনগুলো আমরা আমাদের প্রয়োজনে তৈরি করব সেগুলো হবে কি ইউজার ডিফাইন্ড, আর যে ফাংশনগুলো পিএসপিতে বিল্ট ইন আছে সেগুলো হচ্ছে কি বিল্ট ইন ফাংশন। একটা জিনিস খেয়াল করেন, আমি এ লিখলাম, এই দেখেন এবিএস থেকে শুরু হচ্ছে নাম্বার, এখানে হিউজ ফাংশন আছে, হিউজ। এখানে দেখেন এ দিয়ে যত ফাংশন আছে সবগুলো এখানে দেখাচ্ছে। আপনি যদি এ কেটে দেন তাহলে এখানে দেখেন পিএসপি এনভায়রনমেন্টে আছেন, সো বুঝতে পারতেছেন বিষয়টা কোন দিকে সে নিয়ে যাচ্ছে আমাদেরকে। সো পিএসপি যত বিল্ট ইন ফাংশন আছে, নতুন নতুন যেগুলো আপডেট হচ্ছে, আপনি যদি নেটবিনসের সাথে আপডেট থাকেন আপনার এখানে চলে আসবে সাজেশন আকারে। আর এখান থেকে যখন আমি লিখলাম, দেখেন এখানে এবিএস ফাংশনটার নাম্বার, এর কাজ কি সব কিন্তু এখান থেকে আমি ছোট্ট একটা ডকুমেন্টেশন পেয়ে যাচ্ছি। ম্যানুয়ালে যাওয়া ছাড়াই কিন্তু আমরা এখানে একটা ডকুমেন্টেশন পেয়ে যাচ্ছি। এটা আমাদের জন্য সাময়িকভাবে হেল্পফুল হবে, পরবর্তীতে আমরা ম্যানুয়াল থেকে দেখে নেব। সো বিল্ট ইন ফাংশন, একটা বিল্ট ইন ফাংশনের কথা বলি, যেমন র্যান্ড, এখানে বলে দিলাম 0, এখানে বলে দিলাম 10, বলে দিচ্ছি ইকো। সো র্যান্ড এটা কি একটা বিল্ট ইন ফাংশন যার মধ্যে আমরা একটা রেঞ্জ দিয়ে দিলাম। এবার ব্রাউজারে যাই, চেক করি। সো এখানে একটা লাইন ব্রেক দিয়ে দিই, 4 আসছে। প্রত্যেকবার যখন রিলোড দিব কি করবে দেখেন, একটা একটা করে নতুন ভ্যালু আসতেছে না, 0 থেকে 10-এর মধ্যে। র্যান্ড একটা ফাংশন যার কাজ হচ্ছে মিনিমাম ভ্যালু থেকে ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে যে কোনো একটা ভ্যালু পরপর সে কি করবে, রিটার্ন করবে। আর একটা ফাংশন দেখেন ডেট, ফরম্যাট বলে দিতে হচ্ছে। আমি শুধু ডেট লিখে দেখি কি আসে, না ডেট লিখে আসছে না, শুধু আমি বড় হাতের ওয়াই দিয়ে দিই, কত আসছে 2016। এরপরে হাইপেন দিয়ে দিলাম এম 0, ওটা হয় না ফরম্যাটটা, এমটা হবে কি ছোট হাতের, রাইট। কোটেশনগুলো হবে না তাই না, রাইট। পুরোটা হবে তাই না, হ্যাঁ হ্যাঁ রাইট। ওয়াই এম, এমটা ছোট হাতের, ফরম্যাটটা বলে দিতে হবে আর কি। এখানে 2016 কত আসছে 6, এরপরে ডি বলে দিলে কি ডেটটা এখন চলে আসবে, ডেটটাও চলে আসছে, খেয়াল করছেন 2016 সালে কত 6, আজকে 15 তারিখ, কারেন্ট ডেটটা এখানে চলে আসছে এখানে। এখন এখানে যদি আমি এটা না দিয়ে যদি এইভাবে দিই, ফরম্যাটটা কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো দেখতে পারবো। সেগুলো হচ্ছে কি পিএইচপিতে বিল্ট ইন ফাংশন, যেগুলো এখানে পিএইচপি নিজস্ব লাইব্রেরিতে বিল্ট ইন, এরকম প্রায় 1200-এরও বেশি ফাংশন আছে। তো এগুলো আমরা ইউজ করে আমরা আমাদের কাজগুলো করতে পারবো আর কি। এখন এভাবে ফাংশনটা কিন্তু কাজ করতেছে। আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ফাংশন কিভাবে লেখা হচ্ছে, কিভাবে ডেফিনেশন দেওয়া হচ্ছে, কিভাবে কলিং করা হচ্ছে, কলিং করার সময় কোনো প্যারামিটার পাস করতে হচ্ছে কিনা, তাহলে এখানে রিসিভ করতে হচ্ছে, ওগুলোকে ইউজ করা লাগতেছে। তাহলে ফাংশন মিনি ক্যালকুলেটর কাজে আমরা আবার চলে আসি। এখানে এসে দেখেন
এটা ছিল কি ফাংশনের ডেফিনেশন, আর ফাংশনটাকে কল করতে হবে এখানে মিনি ক্যালকুলেটর। হ্যাঁ, পুরো প্যারামিটার গুলো স্ট্রিং সাইডের মধ্যে থাকবে। তাহলে ফাংশন মিনি ক্যালকুলেটর দিয়ে কল করা হচ্ছে। ফাংশন মিনি ক্যালকুলেটর এভাবে লেখা হচ্ছে। সো এটা হচ্ছে কি ফাংশনের বলেন তো কি কলিং, দিস ইজ ডেফিনেশন। সো ক্যালকুলেটর তৈরি করবে, কিছু ইনপুট লাগবে, ইনপুটগুলো কোথায় আছে? পোস্টের মধ্যে। সো আমি প্যারামিটার হিসেবে পোস্টকে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে রিসিভ করবে কে? পোস্টকে রিসিভ করার জন্য একটা কিছু লাগবে, আমি ডেটা দিয়ে দিলাম। এবার বলেন তো ডেটাটা কি আমার সিঙ্গেল ভেরিয়েবল না অ্যারে? অ্যারে না? আপনাদের ক্লাসের আমি কোনো ভাবই বুঝলাম না, যখন যার যেমন আসতেছেন যাইতেছেন, বিষয়টা কি বুঝলাম না। জাহিদ আপনি মাঝে মধ্যে কই যান? হ্যাঁ আপনাকে বলছিলাম জাহিদ, আপনাকে মাঝে মধ্যে দেখা যায়, মাঝে মধ্যে দেখা যায় না। বসেন। নির্দিষ্ট একটা বসা। ল্যাপটপ নিয়ে আসছেন না? ল্যাপটপ নিয়ে আপনি একবারে ওই পিছনে একটা জায়গায় বসেছেন, চারটা টেবিলে যে কোনো একটা জায়গায়, ওখান থেকে উঠবেন। ওখানে আর কেউ আসলেও বসে দেবেন না, যান ওখানে আপনি পারমানেন্ট একবারে। ওই তিনজন বসছে না? একটা ফাঁকা আছে তো মনে হয়। আপনার পাশে একটা ফাঁকা আছে না? হ্যাঁ একটা ফাঁকা আছে, ওখানে একটু বসে যান। ওখানে আর কারো আসলে বসে দেবেন, উঠাই দিবেন। ও ফাঁকা নাই না? আচ্ছা আপনি সামনে আসেন, ওই কর্নারে বসবেন। এখন থেকে সামনে চলে আসেন ল্যাপটপ নিয়ে, ওই কর্নারটায়। উনি রেগুলার আসে। হ্যাঁ আপনি ওখানে বসবেন, কন্টিনিউ করেন। তাহলে আমি যদি এখন এই ভিতরে আসি, এখানে বলি ইকো, এবার বলি প্রি, এবার যদি বলি প্রিন্টার, এখানে যদি বলি ডেটা, সিম্পলি এতটুকুন কাজ করলাম। একটু খেয়াল করবেন কি করি। তো এতটুকুন কাজ করার পরে আমরা যদি ব্রাউজারে যাই, রিলোড দেই,
এবার এখানে বললাম সাপোজ 12, এখানে বললাম 12, প্লাসে ক্লিক করলাম, তাহলে ফার্স্ট নাম্বার দেখাচ্ছে 12, সেকেন্ড নাম্বার দেখাচ্ছে 12, বাটন দেখাচ্ছে কি প্লাস, এখানে দেখাচ্ছে অ্যারে। সো এই অ্যারের নামটা কি বলা যাবে? পোস্ট কিন্তু না, নাম কি অ্যারের? ভালো করে চিন্তা ভাবনা করে বললেন, ঠিক আছে? আমি কি পোস্টে প্রি করছি না প্রিন্টারের মধ্যে কি আছে? সো এখানে যে অ্যারেটা আমরা দেখতে পাচ্ছি, অ্যারেটা হচ্ছে কি ডেটা। তাহলে এবার আমরা কি করব, আমরা ডেটা থেকে ভ্যালুগুলো বের করে নিব। ফার্স্ট নাম্বার, এবার করে ফেলেন তো বাকিটুকুন। বাকিটুকুন করে ফেলেন। আচ্ছা, সো এবার কি করব, আমরা সুইচের মধ্যে কেস লিখতে হবে। সো যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ আমরা কিন্তু কেসের মধ্যে ভাবে পেস্ট করে দিলে কিন্তু বিষয়টা হয়ে যাচ্ছে। ফাইনালি প্রত্যেকটা কেস থেকে যখন সে রেজাল্টটা নিয়ে আসবে, আর এসটাকে নিয়ে আসবে, এই ভেরিয়েবলের মধ্যে কিন্তু কোনো না কোনো একটা রেজাল্ট থাকবে।
আইদার যোগ অথবা বিয়োগ অথবা গুণ অথবা ভাগ। সুইচের বাইরে এসে আমরা একবারে রিটার্ন করে দিচ্ছি ওটাকে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে সেটা কি করতে হয়? রিসিভ করতে হয়। তো আমি এটাকে রিসিভ করলাম এখানে, এখানে যে কোনো ভেরিয়েবল দিলেই হবে, res না লিখলেও হবে। এবার এটাকে আমরা একে করবো কোথায়? এখানে যেটা দিব সেটাকে আমরা একে করব ভ্যালুর মধ্যে। ওকে, সো আমরা প্রোগ্রামটা চেক করি কি অবস্থা। চলে আসছে না 14? সো কাজ করতেছে কিন্তু। এই কোডগুলো আমরা আগেও করছিলাম, বাট এখন আমরা কি করলাম, এখন আমাদের ট্রাই করা হচ্ছে যে ফাংশনের মধ্যে, ফাংশন সিনট্যাক্সের মধ্যে আমরা কি করলাম, এই স্টেটমেন্টগুলো নিয়ে আসলাম। ইনস্ট্রাকশনগুলোকে আমরা ফাংশন নামক একটা সিনট্যাক্সের মধ্যে নিয়ে এসে কি করা হচ্ছে, ইনস্ট্রাকশনগুলোকে একটু সিকিউর করা হচ্ছে। কোনো একটা ফাংশনের মধ্যে কোনো ভেরিয়েবল অথবা কোনো একটা বিষয় আমরা যদি ইউজ করি, সেটাকে কিন্তু আমরা ফাংশনের স্কোপের বাইরে ইউজ করতে পারবো না, যদি না সেটাকে রিটার্ন না করা হয়। সো আমি কিন্তু এই ভেরিয়েবলটার মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে আমি কিন্তু এই ফাংশনের বাইরে ইউজ করতে পারবো না, যদি না এটাকে রিটার্ন না করা হয়। তার মানে ফাংশনের মধ্যে যখন কোনো কোড থাকবে সেটা একটু মানে তার চিন্তায় হওয়ার সম্ভাবনা একটু কম থাকবে, তাই না? এই জন্য আমরা পরবর্তী কি করবো, ফাংশনগুলোকে আমরা কিছুক্ষণ পরে ক্লাসের মধ্যে ঢোকাই দেবো, তখন সেই ফাংশনগুলো আরো সিকিউর হবে, কোডগুলো তখন আরো সিকিউর হবে। সো এভাবে আমরা মিনি ক্যালকুলেটর তৈরি করতে পারি ফাংশনের সিনট্যাক্স দিয়ে আর কি। হ্যাঁ, সো এবার আমরা নেক্সট যে বিষয়টা প্র্যাকটিস করব সেটা আমি বলে দিচ্ছি ফাংশনের সিনট্যাক্স দিয়ে। একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে জোড় সংখ্যা অথবা বিজোড় সংখ্যা ইউজারের ইনপুট অনুযায়ী। সাপোজ এখানে কি দিল 1, এখানে দিল 5, এবার সিলেক্ট করবে অড না ইভেন, সিলেক্ট করলো অড, তখন কি আসবে 1 3 5। এবার এখানে 1 5, এখানে সিলেক্ট করলো ইভেন, তাহলে কি আসবে 2 4 6। মানে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যাগুলো ইউজারের চয়েস অনুযায়ী কিন্তু এখানে চলে আসবে। সো এই প্রবলেমটা আমরা সলভ করছিলাম প্রসিডিউরাল ইয়াতে উইদাউট ফাংশন। আজকে ওই কোডগুলোকে ফাংশনের সিনট্যাক্সের মধ্যে নিয়ে এসে রিটার্ন করে কল করে ঠিকঠাক মতো আউটপুট দেখাতে পারবেন কিনা একটু প্র্যাকটিস করেন। এইটা করা হয়েছিল না এর আগে ক্লাসেই কিন্তু করছিলেন। সো ওখান থেকে কোডিং এর হেল্প নিয়ে ফাংশনের সিনট্যাক্সের মধ্যে কোডগুলোকে বসান, রিটার্ন করেন, যেখানে আউটপুট দেখাবেন সেখানে নিয়ে প্লেসমেন্ট করেন, দেখেন ঠিকঠাক মতো কাজ করে কিনা। মামুন বলেন।
দেখাচ্ছি ইসিটির কারণে এখন বলেন এতগুলো ক্লাস হয়ে গেছে এগুলো কেন দেখাচ্ছি ইসিটি স্টুডি চাই এগুলো এখন বললে কি ভালো লাগে বলেন আমরা কাজ করতেছি কিনা সেটা বলেন কাজ করতে না এটা আপনি পরে দেখেন এটা একটু পরে এটা আমি দেখতেছি এটার কোড আগে আপনার কাছে করা আছে ওইটা হেল্প নিয়ে করেন না এবং আপনার এটা লাগবে না আপনার ল্যাপটপ লাগবে না আপনি আমার এখানে দেখেন হচ্ছে একটা রেঞ্জের মধ্যে অড ইভেন্ট সংখ্যাগুলো বের করা তাই না কয়জন করতে পারছেন 3 জন 4 জন 5 জন 6 জন নাইস ক্লাসটা শুরুতে কম থাকে আস্তে আস্তে ভরে যায় কিভাবে আমি বুঝি না আলামিনকে বলে গেটটা লক করে দিতে হবে 2:15 পর সরি 2:15 তো না কয়টা 11:15 আচ্ছা সো এবার আমাদের সেকেন্ড যে প্রবলেমটা ছিল এই স্টার্টিং নাম্বার কি বলে এটা রেঞ্জের মধ্যে থেকে এটা বের করা এটা অনেকেই করতে পারছেন মাত্র 6 জন 7 জন 10 জন করছেন আর কি সো আমি একটু চেষ্টা করে দেখি পারি কিনা সো ফাংশন অড ইভেন্ট সবাই তো ফাংশন ইউজ করে করছেন না ফাংশন অড ইভেন্ট সো ফাংশন অড ইভেন্ট দিয়ে আমরা এটা করলাম সো প্রথমে ডিজাইন করতে হবে ডিজাইনটার জন্য আমরা মিনিক্যাল থেকে ফর্মটা কপি করে নিয়ে আসি সো এখানে কি থাকবে স্টার্টিং নাম্বার এখানে আমরা দিচ্ছি এন্ডিং নাম্বার এখানে লিখবো ইওর চয়েস এখানে আমরা দিতে পারি রেজাল্ট ওকে রেজাল্টের মধ্যে কি হবে ইনপুটের টাইপ টেক্সট না দিয়ে আমরা টেক্সটের ইউজ করতে পারি আপনারা কি ইউজ করছেন রেজাল্টের মধ্যে টেক্সটের কারণ অনেকগুলো জিনিস আসতে পারে তাই না যেহেতু এটা রেঞ্জ বলা হয়েছে রোজ বলে দিলাম হচ্ছে 8 কলস বলে দিলাম হচ্ছে 38 এভাবে কিন্তু বিষয়টা হচ্ছে এবার স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বারের আমি ইনপুট ফিল্ডের নেমটা একটু ঠিক করে নিচ্ছি স্টার্টিং নাম্বার এখানে বলে দিচ্ছি এন্ডিং নাম্বার চয়েসের এখানে এসে এখানে কিন্তু একটু লিটল বিট চেঞ্জ হবে এখানে কি আসবে ইনপুটের টাইপ কি দিবেন আপনারা চেক বক্স না রেডিও রেডিও দিয়ে করছেন সো ইনপুটের টাইপ আমিও রেডিও দিয়ে করি রেডিও এর একটা নেম বলে দিবেন তাই না চয়েস বাটন আর ভ্যালুর মধ্যে কি দিছি আমরা অড ইভেন সো অডে ক্লিক করলে অড ইভেনে ক্লিক করলে ভ্যালুর মধ্যে চলে আসবে হচ্ছে ইভেন কেমন সো এভাবে কাজটা হচ্ছে এখন আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করাই ব্রাউজারের থ্রুতে একটু চেক করি কি অবস্থা এভাবে বিষয়টা আসছে সো আমরা যদি এখানে বলি স্টার্টিং নাম্বারে সাপোজ 12 এন্ডিং নাম্বারে 1 অডে ক্লিক করি সাবমিট বাটনটা করা হয়নি না সাবমিট বাটনটা আমরা করে দিচ্ছি ইনপুটের টাইপ বলা হচ্ছে সাবমিট নেম বলছি আমরা বাটন ভ্যালুর মধ্যে আমরা বলে দেব সাবমিট চলে আসছে সো এখানে বললাম 1 এখানে বললাম 12 এখানে বললাম 1 অডে ক্লিক করব এবার সাবমিটে ক্লিক করলে এখানে কি হবে 12 থেকে 1 পর্যন্ত যে বেদের সংখ্যাগুলো সেগুলো এখানে শো করবে আর এখানে যদি ক্লিক করি 1 এখানে যদি ক্লিক করি 12 এবার যদি ক্লিক করি 1 তাহলে কি করবে 1 থেকে 12 পর্যন্ত
অর্থাৎ বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় দুইটা কেজেই কিন্তু হতে পারে, তাই না? আমরা এভাবে করছি না? দুইটা ক্ষেত্রেই কিন্তু হতে পারে, কারণ ইউজার এখানে বড় ইনপুট দিতে পারে, ছোট ইনপুট দিতে পারে। তাহলে আমাকে প্রথম চেক করতে হবে কি, আমি যদি কাজটা করতে চাই, সো কাজটা করবে কি একটা ফাংশন। সো আমাকে একটা ফাংশন লিখতে হবে, যেহেতু ফর্মের মধ্যে অ্যাকশন বলা আছে ব্ল্যাঙ্ক, সো এখানেই কাজটা হবে। সো আমরা এখানে পিএসপি স্ক্রিপ্ট লিখবো এভাবে, কাজটা করবে একটা ফাংশন। সো ফাংশনের নাম কি দিব? আপনার নাম কি দিয়েছেন বলেন তো, দু একটা নাম শুনি। আপনি কি নাম দিয়েছেন? বলেন নাম কি দিয়েছেন, আপনাকে বলতেছি। হ্যাঁ, অড চেক। আপনি কি দিয়েছেন? শুধু ক্যালকুলেট। আপনি কি দিয়েছেন? আর কে দিছি? আর কে কি করছেন জানো? অড ইভেন। আচ্ছা, কেন জিজ্ঞেস করলাম, কারণ হচ্ছে ফাংশনের নামটা কি হইতে হবে, ওই যে ভেরিয়েবল নামের মতো তিনটা জিনিস, মিনিংফুল, স্মল লেটার, মিনিংফুল এবং রিডেবল। এবার আপনি হিসাব করে দেখেন যে আপনারটা কতটুকু যায় স্ট্যান্ডার্ড অনুযায়ী। স্মল লেটার হইতে হবে, মিনিংফুল হইতে হবে, রিডেবল হইতে হবে। অড ইভেন নাম্বার সিরিজ দিয়ে দিলাম একটা কিছু। আচ্ছা, এবার এখানে এসে আমরা যে কাজটা করব প্রথমে সেটা হচ্ছে এই ফাংশনটা একটা অড ইভেন নাম্বার বের করবে, তাই না? সো ফাংশন তো নিজে নিজে কাজ করতে পারে না, কি করতে হবে? তাকে দিয়ে কাজ করাতে হলে তাকে কল করাতে হবে। কল করলাম, এবার সে যে অড ইভেন নাম্বার বের করবে, কোথা থেকে শুরু করবে, কোথা থেকে শেষ করবে, হ্যাঁ অড করবে না ইভেন করবে, এই ইনফরমেশনগুলো কোথা থেকে আসবে? ইউজারের কাছ থেকে আসবে। ইউজার ইনপুটগুলো কোথায় যাবে? পোস্টে। সো আমি এখানে ডিরেক্ট পোস্ট এভাবে লিখে দিতে পারি। এই প্র্যাকটিসটা আমরা গত ক্লাসে করছি, তাই না? মানে গত এক্সাম্পলে করছি। আবার এখানে পোস্ট না পাঠিয়ে আমি ডিরেক্ট এখানে পোস্ট ইউজ করতে পারি তাহলে ফাংশনের মধ্যে। দেখেন এখানে চলে আসবে, কিন্তু আমি যদি বলি ইকো প্রি, এবার যদি বলি প্রিন্টার $_ পোস্ট, দেখেন আমি কি এই ফাংশনের মধ্যে পোস্টে পাঠাইছি? পাঠাই নেই, কিন্তু ফাংশনে কোনো প্যারামিটারও দেই নেই। চেক করি কি হয়। 12 অড, দেখেন কি আসছে, স্টার্টিং নাম্বারে 12, এন্ডিং নাম্বারে 1। হ্যাঁ, চয়েস বাটনে অড, বাটনে কি সাবমিট। এবার বলেন তো এর নামটা কি? এবার কিন্তু পোস্ট, তাই না? কারণ কি, আমি প্রিন্টারের মধ্যে কি দিছি? পোস্ট। তাহলে এই পোস্টকে ফাংশনের মধ্যে কিভাবে পাচ্ছে? কারণ হচ্ছে পোস্ট হচ্ছে কি গ্লোবাল অ্যারে, এটাকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে, সেশনের মতো। যে কোনো সেশন তো আমরা এখনো বলি নাই, বলবো সেশন। সো এর মধ্যে ডেটা থাকলে আমি একে যে কোনো জায়গা থেকেই অ্যাক্সেস করতে পারবো পোস্টকে। সো তাহলে এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ইনপুটগুলোকে বের করে নেওয়া। সো পোস্টের মধ্যে প্রথমে আছে স্টার্টিং নাম্বার, আমরা স্টার্টিং নাম্বারটাকে বের করে নিয়ে ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। বলেন। এখানে দিবেন কি $_ এটাই দিবেন এখানে? না, এটা তো হবে না, এটা তো গ্লোবাল ভেরিয়েবল। এটা আপনি ভেরিয়েবল কিভাবে বানাবেন? ওই যে আমি যখন বললাম যে ফাংশনের নাম যে কোনো কিছু হতে পারে,
আপনারা একজন বললেন না যে এটা কিভাবে সম্ভব, বিল্ট ইন ফাংশনও তো হতে পারে, তাই না? বিষয়টা ওরকম আর কি, যে কোনো কিছু হতে পারে। তার মানে কি কিছু কিছু বিষয় কিন্তু এখানে স্কিপ করে যাওয়া হয়, তাই না? এগুলো তো বিল্ট ইন, এটাকে আমি কিভাবে ইউজ করব? আমাকে অন্য কোনো কিছু ইউজ করতে হবে, মানে এটা ছাড়া অন্য যে কোনো কিছু ইউজ করতে হবে আর কি। এটা তো অলরেডি বিল্ট ইনই আছে, পোস্ট এটা তো বিল্ট ইন, এটাকে আমি কিভাবে ইউজ করব? সেজন্য এটাকে দিতে হয় না এখানে। যাই হোক, আমাদের এভাবে কিন্তু কাজ করতেছে বিষয়টা আর কি। সো আমরা স্টার্টিং নাম্বার নিয়ে নিলাম, এন্ডিং নাম্বার নিয়ে নিলাম। এবার আমরা নেব কি চয়েস বাটন। তার চয়েসটা কি? সে কি অড নাম্বার চাচ্ছে নাকি ইভেন নাম্বার চাচ্ছে? সো আমরা ইনপুটগুলো নিয়ে নিলাম। এবার একটা জিনিস খেয়াল করেন, এখানে কি কি ধরনের ঘটনা ঘটতে পারে। এখানে ইউজার দিতে পারে 12, দিতে পারে 1, আবার এখানে দিতে পারে 1, এখানে দিতে পারে 12, আবার এক ইউজার এখানে দিতে পারে 12, এখানেও দিতে পারে কি, মানে একই ভ্যালু। অর্থাৎ দুইটা ইনপুট বক্সের মধ্যে সে একই ভ্যালু দিতে পারে, একটা বড় একটা ছোট, আর একটা ছোট একটা, এরকম ভ্যালু হতে পারে। 3 ধরনের সিচুয়েশন এখানে অ্যারাইজ হতে পারে। সো এখানে ইউজারের ইনপুটের উপর বেস করে কিন্তু এখানে ইউজার কি ধরনের ইনপুট দিতে পারে ওইটার উপর বেস করে কিন্তু এখানে আমরা কি করব, কিছু ইনস্ট্রাকশন সেট করে দিব এই প্রবলেমটা সলভ করার জন্য। সো তাহলে আমরা অ্যাজিউম করে নিচ্ছি প্রথমে এখানে দিবে সে 1, এখানে দিবে সে 12, ধরে নিচ্ছি এখানে দিবে 1, এখানে দিবে 12, এবং এখানেও তো সে অড দিতে পারে অথবা ইভেন দিতে পারে। সো ধরে নিচ্ছি সেই দিচ্ছে অড। তাহলে এই ইনপুটের উপর বেস করে এখানে আমরা কিছু ইনস্ট্রাকশন সেট করব এবার। তাহলে স্টার্টিং নাম্বারটা কি, এন্ডিং নাম্বার যদি ছোট না বড়? ছোট। তাহলে আমরা এখানে বলে দিব ইফ, কারণ 3 ধরনের ঘটনা ঘটতে পারে। আমি তো ইনস্ট্রাকশনে যে বলছিলাম যে 3 ধরনের ঘটনার কারণে 3 ধরনের জিনিস ঘটতে পারে। এবার আমি কোনটা ইউজ করব, ইফ, ইফ এলস ইফ না সুইচ? বলেন তো এখানে। এখানে ঘটনা কয়টা ঘটতে পারে? 3টা। এইটা বড়, এইটা ছোট, এটা বড়, এটা বড়, এটা ছোট, দুইটাই সমান। 3টা ঘটনা ঘটতে পারে। সো 3টা সিচুয়েশন কন্ট্রোল করার জন্য আমার তাহলে মানে আমার 3টা সিচুয়েশনের জন্য 3 ধরনের ঘটনা ঘটবে। এইটা বড়, এইটা ছোট হলে এক ধরনের ঘটনা ঘটবে, এইটা ছোট এইটা বড় হলে আরেক ধরনের ঘটনা ঘটবে, দুইটা সমান হলে আরেক ধরনের ঘটনা ঘটবে। 3 ধরনের ঘটনার কারণে 3 ধরনের ঘটনা ঘটবে। এবার আমি কি ইউজ করব, ইফ এলস ইফ না সুইচ? 4টার মধ্যে কোনটা? ইফ না কেন? ইফ না কেন বলেন? অ্যাকুরেট অ্যানসারটা এখনো আসে নাই। ইফ না কেন? ইফ তো হবে না, সেটা আমি বুঝতেছি, রাইট। যে কোনো একই সাথে 3টা কন্ডিশন হওয়ার ট্রু সম্ভাবনা আছে। আমি যখনই আপনাকে বলে দিলাম যে 3টা ঘটনার কারণে 3টা জিনিস ঘটবে, তাহলে আমি কোনটা ইউজ করব? তখন আপনাকে আমাকে কোশ্চেন করা উচিত ছিল না, যেখানে এট এ টাইম কয়টা ঘটনা ট্রু হতে পারে? বলেন তো এখানে এট এ টাইম কয়টা ঘটনা ট্রু হতে পারে? আপনি কম্পিউটারে মনে করেন 5টা মাউস লাগাইলেন, এরপরে 5টা মাউস লাগালে কার্সার কয়টা আসবে? 5টা, তাই না? 5টা কার্সার দিয়ে 5 জায়গায় ধরবেন, ধরে একসাথে ইনপুট দিবেন, তাই না? এটা তো সম্ভব না। তার মানে আমার একসাথে কয়টা ঘটনা ঘটা সম্ভব? একটা ঘটনা ঘটাই সম্ভব। আর তাহলে আমি যদি ইফ ইউজ করি তাহলে সমস্যাটা হবে কি, প্রত্যেকবারই সবকিছুই চেক করবে, হলেও চেক করবে, না হলেও চেক করবে। ইফ এলস কেন করব না? কারণ ইফ এলস হচ্ছে কয়টা ঘটনার জন্য? 2টা, আমার ঘটনা হচ্ছে 3টা। সো ইফ এলস বাদ। ইফ এলস ইফ ইউজ করা যেতে পারে, কারণ এখানে একটা যখনই ট্রু হবে তখনই কি হবে, বের হয়ে আসবে। আর আমার তো এটাই চাচ্ছি যে একটা ট্রু হলেই সব শেষ। আর সুইচ না কেন? কারণ এটা ভেরিয়েবলের মানের উপর বেস করে কিন্তু এভাবে হবে না, আমাকে কন্ডিশন চেক করতে হবে। এজন্য আমি সুইচ ইউজ করে পারবো না এটা করতে। করা যাবে, বাট সেটা সুইটেবল হবে না আমাদের জন্য। ওটার চাইতে আমাদের ইফ এলস ইফ কন্ডিশন দিয়ে বের করা যাবে। সো তাহলে এখান থেকে কিন্তু আমরা এই ধরনের একটা ডিসিশন নিতে পারতেছি। এবার তাহলে এখানে কি বলবো, এই ইনপুটের অনুযায়ী স্টার্টিং নাম্বারটা ছোট, ইফ স্টার্টিং নাম্বার ইজ লেস দ্যান $, এন্ডিং নাম্বার
ভিতরে আসলো। এবার আমি যদি বলি এখানে ইকো হ্যালো, তাহলে এবার যদি এখানে রিলোড দেই, এখানে বললাম 12, এখানে বললাম 1, অড সিলেক্ট করলাম, কি আসবে আউটপুট বলেন তো? কোডটা দেখেন, ইনপুটটা দেখেন 12, 1, এখানে আউটপুট হচ্ছে এরকম। কি আসবে আউটপুট? রোজা আছেন? জোরে কথা বলেন, আমিও তো রোজা আছি। আমি সকাল 8টা থেকে কথা বলতেছি। কিছুই আসবে না, কারণ কি? কন্ডিশন ফলস। চেক করি, আসতেছে না কিন্তু। আবার মনে করেন এখানে দিলাম 1, এখানে দিলাম 2, এবার কি হবে? এবার কিন্তু ভিতরে ঢুকবে, মানে এই যে ওই যে হ্যালো আসতেছে, মানে ভিতরে আমি আসলাম। তো আমি ভিতরে আসার পর এবার আমি কি চেক করব? ইউজারের আরেকটি ইনপুট দিবে না অড ইভেন, এটা তো আমাকে চেক করতে হবে। অড হলে অড নাম্বার দেখাবো, ইভেন হলে ইভেন নাম্বার দেখাবো। সেখানে এসে আমি আবার আরেকটি ইফ নিয়ে নিচ্ছি। এই ইফটার মধ্যে কি আসবে? চয়েস বাটন যদি সমান সমান কি হয়? অড হয়। এই আমি ধরে নিচ্ছি ইউজার এই ইনপুট দিবে 1, 12, 3। এইভাবে ধরে নিলে আপনার ইনস্ট্রাকশন লিখতে আপনার সহজ হবে, কারণ আপনি কিন্তু জানেন ইফ কিভাবে লিখতে হয়, ফাংশন কিভাবে লিখতে হয়, ফাংশন কিভাবে রিটার্ন করে, কিভাবে সেটাকে ধরতে হয়, কিভাবে সেটা কাজ করতে হয়। সব ইনস্ট্রাকশনই কিন্তু আপনি জানেন, আপনি ফর লুপও জানেন, কিন্তু কার পরে কি হবে এটি কিন্তু আপনি বুঝতেছেন না। কার আগে কি হবে, কার পরে কি হবে, কার মধ্যে কি হবে, এখন এই জিনিসটা তাহলে বোঝার উপায়টা কি? উপায়টা হচ্ছে আপনি এখানে আগে একটা সিনারিও কল্পনা করবেন এখানে, যে এখানে কয় ধরনের ঘটনা ঘটতে পারে। কয় ধরনের ঘটনা ঘটতে পারে? 3 ধরনের। তাহলে এখন প্রথম এক ধরনের ঘটনা আগে আপনি ঘটান, মানে আমি এখানে ইনপুট দিয়ে দিলাম। এবার এই ইনপুটের জন্য কি কি আউটপুট আসা উচিত ওইটার জন্য ইনস্ট্রাকশনগুলো লেখেন। তাহলে প্রথমে আমি চেক করলাম যে এই কন্ডিশনটা ট্রু কিনা। ট্রু, ভিতরে নিয়ে আসলাম, হ্যালো দিয়ে দেখলাম রেজাল্ট যে না ঠিকঠাক মতো কাজ করতেছে। এরপর আমি কি চেক করব? অড ইভেন্টটা ঠিকঠাক মতো আছে কিনা। সো এখানে এসে আমি ধরে নিলাম সে অডে ক্লিক করবে, তো চয়েস বাটন সমান সমান অড দিয়ে দিলাম, তাহলে সে এবার সেখানে আসবে। এখানে আসার পর কি করতে হবে? এ নাম্বার থেকে শুরু করে এ নাম্বার এর মাঝখানের সমস্ত বিজোড় সংখ্যা এখানে প্রিন্ট করতে হবে। সো একটা রেঞ্জের মধ্যে সংখ্যাকে প্রিন্ট করার জন্য আমরা জানি কি করতে হয়, লুপিং লাগবে। সো ফর দিয়ে শুরু করলাম, $i ইজ ইকুয়াল টু কি হবে? 1 না? স্টার্টিং নাম্বার i কি হবে? এবার আমি বুঝতেছি না যে লেস দেন হবে না গ্রেটার দেন হবে, খেয়াল করবেন কি বলি, আমি বুঝতেছি না, কিছু না বুঝলে একটা কিছু দিয়ে দিলাম উল্টাপাল্টা, গ্রেটার দেন দিলাম, গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে দিলাম এন্ডিং নাম্বার, এবার দিয়ে দিলাম $i প্লাস প্লাস, একটা কিছু দিয়ে দিলাম। এখন চেক করি যে কি হয়, কারণ আমি তো বুঝি যে এই ইনস্ট্রাকশনের মানে কি, তাই না? এই জন্য একটা কিছু দিয়ে দিলাম। এখন এর মধ্যে কত আছে? এই ভেরিয়েবলের মধ্যে এই ইনপুট অনুযায়ী দেখেন এর মধ্যে কত আছে? 1 আছে না? তাহলে i এর মধ্যে কত চলে আসলো? 1। সো বলা হচ্ছে 1, এর মধ্যে কত আছে? 12। 1 12 চেয়ে বড় না সমান? কোনোটাই না, ভিতরে তো ঢুকবে না, তাহলে আপনার কাজ হবে? তাহলে এখানে ভুল আছে, আপনাকে তো আগে ভিতরে ঢুকাইতে হবে, তারপর না কাজ করবেন। সো এখানে কি করবেন তাহলে? লেস দেন দেন। সো স্টার্টিং নাম্বার এর মধ্যে কত আছে? 1, এখানে কত? তাই না? 1 15 চেয়ে ছোট না সমান? ছোট। এবার কিন্তু সে ভিতরে আসবে, ভিতরে এসে সে কি কাজ করার জন্য রেডি। এখন এখানে দেওয়া হয়েছে কি প্লাস প্লাস, এটা কি ঠিক আছে কিনা? সো এখানে আসলো, এখানে আসলে 1 এর মান কত হবে? 2। তো 2 বাড়তেছে, কিন্তু সে বাড়বে 3 4 5 6 7 8, এখানে কত আছে? কন্ডিশন ফলস হবে কখন বলেন তো? যখন 13 হবে। 13 কি 12 চেয়ে ছোট না সমান? কোনোটাই না, বড়। সো কন্ডিশন ফলস, সে কিন্তু লুপের ভিতরে আসবে না, সো বের হয়ে যাবে। তাহলে এখন এখানে আসলাম, তার মানে এখন এখানে যদি আমি বলি ইকো $i, দেখেন এক কি হচ্ছে? 12 প্রিন্ট হয়েছে, কারণ কি বলেন তো? এখানে দিলাম 1, এখানে দিলাম 12। আমি যদি অড সিলেক্ট করলাম, তাহলে কি আমার সবগুলো কন্ডিশন ট্রু না? এটা ছোট এটা বড়, এটা ছোট এটা বড়, ঠিক আছে, ভিতরে আসলো। চয়েস বাটন সমান সমান কি? অড অড। এবার সাবমিটে ক্লিক করলে
লুপটা ঘুরবে, আইটা প্রিন্ট হবে না। সো এখানে আমাকে কি দেখাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দেখাচ্ছে। আমি একটা স্পেস দিয়ে দিই, এখানে স্পেস দিয়ে দিলাম। এবার দেখেন এভাবে দেখাচ্ছে না। সো এখন আমার সবগুলাই তো প্রিন্ট করছে, সবগুলোকে আমার প্রিন্ট করা দরকার। এখান থেকে আমি বেজোরগুলোকে প্রিন্ট করাবো। সো কোনো একটা সংখ্যা বেজোর কিনা, হ্যাঁ, এটা বোঝার জন্য সহজ উপায়টা কি, 2 দিয়ে ভাগ করলে 0 না হয়, তাহলে এটা বেজোর। তাহলে আমরা এখানে আবার আর একটা ইফ বসবে, ইফ I mod 2 কি হবে, ইকুয়াল 0, তাই না? নট ইকুয়াল 0, এখানে কি করবেন, ইকো $, I। এবার হচ্ছে না? তাহলে এখন এখানে কি কি কোন কোন সংখ্যাগুলো আসবে, সব বেজোড় সংখ্যাগুলো কিন্তু আসবে। আমি চেক করি, এখানে দিলাম 1, এখানে দিলাম 12 অড, সাবমিটে ক্লিক করলাম, দেখেন 1 থেকে 12 মধ্যে বেজোড় সংখ্যাগুলো আসছে না। এবার ধরেন এখানে দিলাম 12, এখানে দিলাম 22, সিলেক্ট করলাম অড, সাবমিটে ক্লিক করলাম, আসছে কিন্তু। বাট এখানে দিলাম 12, এখানে দিলাম 122, ইভেন্ট সিলেক্ট করলাম, এবার কিছু আসবে? কারণ আমি কিন্তু ইভেন্ট যখন শেষ ইনপুট দিবে, এই ইনপুটের জন্য কিন্তু আমি কোনো ইনস্ট্রাকশন সেট করে দেই নাই। সাবমিটে ক্লিক করলাম, কিছুই কিন্তু নাই। তাহলে এবার প্রথম নাম্বার ছোট, পরের নাম্বার বড়, অর্ডের জন্য হয়েছে, এবার ইভেন্টের জন্য করতে হবে। সো কোথায় করবেন, এই ইফ চয়েস বাটন সমান সমান অড হতে পারে। এই চয়েস বাটনটা শেষ হয়েছে কোথায়, এখান থেকে শুরু, এই যেখানে শেষ। তাহলে এখানে কি হবে, এলস। অড না হলে কি হবে, ইভেন হবে। তাহলে ইভেন হলে কি হবে, আপনি এখানে বলে দিতে পারেন এলস ইফ চয়েস বাটন সমান সমান কি, এটা বলে দিতে পারেন এলস ইফ। এটা বলে দেওয়া লাগবে না অ্যাকচুয়ালি, কারণ কি বলেন, এই দুইটা হোয়াইট হবে না লেট হবে, রাইট। তো এখানে আমি এখানেও কি আমার এই ফর লুপটা হবে না, চয়েস বাটন যদি কেউ সিলেক্ট না করে তখন তো আবার ইলস কন্ডিশনে চলে যাবে, ইলস ইফ না না, তখন আমি এটা ভিতরে ঢুকবো না, সে কাজ করে দিব, ভিতরে ঢুকবে না। তাহলে এই ফর লুপটাই কি করবো আমরা, এলস এর মধ্যে দিয়ে দিলাম, শুধু এখানে কি হবে, ইকুয়াল ইকুয়াল। তাহলে কিন্তু ছোট থেকে বড় ইনপুটের জন্য আমার অড এবং ইভেন কমপ্লিট। এভাবে কাজ করতেছে, তাই না? কাজ করে। ইভেন্ট কেন করবে না চেক করি আমি একটু। এখানে দিয়ে দিলাম, এই তো আসতেছে, এখানে দিয়ে দিলাম 1, এখানে দিয়ে দিলাম 23, সিলেক্ট করলাম ইভেন্ট, সাবমিটে ক্লিক করলাম, দেখেন 1 থেকে 23 পর্যন্ত কিন্তু 2 4 6 8 10 12 14 16 18 20 22 দেখাচ্ছে। আবার যদি বলি 1, এখানে যদি বলি 23, অড সিলেক্ট করি, এটা ভাবে দেখাচ্ছে। সো অড ইভেন্ট তো কাজ করবে। সো এখানে ছোট, এখানে বড়, এই ইনপুটের জন্য কিন্তু এটা কাজ করবে। বাট যদি উল্টাটা হয়, এখানে 12, এখানে ছোট, তখন কি কাজ করবে, এই ইনপুটের জন্য কিন্তু আমরা কোনো ইনস্ট্রাকশন এখানে বলে দিই। সেটা বলবো কোথায়, এই যে স্টার্টিং নাম্বার ইজ লেস দ্যান এন্ডিং নাম্বার, এটা শুরু হয়েছে এখানে, এটা শেষ হয়েছে কোথায়, এইখানে। এখানে এসে আমরা কি বলবো, এলস ইফ স্টার্টিং নাম্বার ইজ গ্রেটার দ্যান এন্ডিং নাম্বার। ঠিক আছে না?
স্টার্টিং নাম্বারটা যদি এন্ডিং নাম্বারের চাইতে বড় হয়, সিচুয়েশনটা কেমন? এখানে দিলাম 12, এখানে দিলাম 1, এরকম সিচুয়েশনটা। স্টার্টিং নাম্বারটা বড়, এন্ডিং নাম্বারটা ছোট। ওই আগের মতো এবার এখানে কি চেক করব? ভিতরে ঢুকবে সে, ইফ চয়েস বাটন যদি অড হয়, আমাকে কিছু দেখাইতে হবে। এবার এখানে কি হবে? আই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল, তাই না? এন্ডিং নাম্বার আই প্লাস প্লাস। equal $I, else equal 0. তাহলে কিন্তু এভাবে সে কাজ করতেছে। সো অড ইভেন্টটা আমরা এভাবে করতে পারি তাহলে, রাইট? হ্যাঁ, তাহলে তো গন্ডগোল লেগে যাবে। এভাবে আমরা করতে পারি আর কি। যে কোনো প্রবলেম কন্ট্যাক্ট করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমরা একটা পিএসপি ফাইল তৈরি করে নিচ্ছি। আমরা এর নাম দিচ্ছি স্ট্রিং চেক, স্ট্রিং চেক। এবার স্ট্রিং চেকের মধ্যে আমরা যেটা করতে পারি, প্রথমে ডিজাইনটা তৈরি করতে হবে আমাদের। এখানে কি হবে? ইন্টার ইয়োর স্ট্রিং,
enter your string ইনপুটের টাইপ কি দিব বলেন ডেফিনেটলি টেক্সট এর ইনপুট ফিল্ডের নামটা কি দিবেন গিভেন টেক্সট দিলে ভালো হয় না দিতে পারেন এটাও সুন্দর নাম এখানে দিতে পারেন কি রেজাল্ট সো রেজাল্টের মধ্যে আমরা টাইপটা দিয়ে দেব কি টেক্সট যেহেতু এখান থেকে কোনো ইনপুট নিব না সো এখানে আমার নেমটা আননেসেসারি দরকার নেই এনিওয়ে সো আমরা যেটা করব সেটা হচ্ছে এটা আমাদের লাগবে না ইনপুটের টাইপ কি হবে সাবমিট নেম বলে দিলাম বাটন ভ্যালুর মধ্যে বলে দিলাম সাবমিট সো আমরা এই প্রোগ্রামটাকে একটু রান করাতে চাচ্ছিলাম ব্রাউজারের থ্রুতে সো তার জন্য আমরা ব্রাউজারে আসলাম এখানে এসে স্ট্রিং চেক এইভাবে একটা বিষয় চলে আসছে সো আমাদের টার্গেট হচ্ছে যে এখানে একজন ইউজার একটা স্ট্রিং ইনপুট দিবে লাইক সে ইনপুট দিল পিএসপি এবার সাবমিটে ক্লিক করলে এখানে কি আসবে ফাউন্ড আর যদি না থাকে আসবে কি নট ফাউন্ড তাহলে আমাদের এই লেআউটটা কমপ্লিট তাই না ডিজাইনটা আমরা এভাবে করতে পারলাম এবার যেটা করতে হচ্ছে আমাকে যেহেতু অ্যাকশনটা ব্ল্যাঙ্ক সেই পেজে আমাকে কাজটা করতে হবে তো কাজটা করবে কি একটা ফাংশন তো ফাংশনের নাম কি দিব বলেন স্ট্রিং চেক দিয়ে দিলাম এবার এই ফাংশনটা একা একা কাজ করতে পারবে না তাকে কল করতে হবে সো আমি স্ট্রিং চেককে কলও করে দিলাম সো এখানে এসে বললাম একটা ভেরিয়েবলের মধ্যে আমি গিভেন স্ট্রিংটা নিয়ে নিলাম পোস্ট থেকে গিভেন টেক্সট আমি এখান থেকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমি একটা অ্যারে তৈরি করলাম খেয়াল করেন ডেটা অ্যারে দিয়ে দিলাম এরকম কিছু দিয়ে দিলাম আর কি সো এবার আমরা একটা অ্যারে তৈরি করে নিলাম সো এই গিভেন টেক্সটটা কে এই অ্যারের মধ্যে সার্চ করতে হবে আছে কি নাই থাকলে ফাউন্ড না থাকলে কি নট ফাউন্ড সো একটা বিল্ট ইন ফাংশন আছে পিএসপি যে কাজটা কি করে দেবে সো একটা ফাংশন আছে যার কাজ হচ্ছে কি করবে এই গিভেন টেক্সটটাকে এই অ্যারের মধ্যে খুঁজবে তাই না ফাংশনটার নাম কিন্তু আমরা জানি সো নাম কি ফর ইজ না গুড সো দেখেন এখানে কি লেখছে এখানে কি লেখছে সেটা পড়েন এটাই তো আমরা চাচ্ছিলাম নাকি সো ইন অ্যারে দিয়ে দিলাম তাহলে প্রথম দিতে হয় কি কাকে খুঁজবো মনে হয় নট শিওর প্রথম দিতে হবে কি আমি কাকে খুঁজবো এরপরে কি কোথায় খুঁজবো সম্ভবত এটাই আর কি চেক করি গিভেন টেক্সটটা হচ্ছে কি আমি কাকে খুঁজবো কোথায় খুঁজবো সম্ভবত এরকমই এরকম না হলে আমরা উল্টাই দিব প্যারামিটারটা চেক করি
এখানে বলতেছি পিএইচপি, কিছুই আসতেছে না, ঘটনা কি? না না ইয়ে আসছে, বড় হাতের পিএইচপি দিলে 1 আসবে, তাই না? কি আসছে? 1 আসছে, কারণ পিএইচপি তে ফলস মানে কি? সো এই ফাংশনটা রিটার্ন করবে ট্রু অর ফলস, বুলিয়ান ভ্যালু। সেটাকে আমি কি করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম, রেস। এবার কি করব, ইফ যদি রেসের মধ্যে কিছু আসে কি হবে, ফাউন্ড, এলস এখানে কিন্তু আমার এলস ইউজ করতে হবে না, এখানে এলস ইউজ করতে হবে, নট ফাউন্ড। সিলেক্ট করি, সেখানে দিলাম সিএসএস, কি দেখাচ্ছে, নট ফাউন্ড। ছোট হাতে সিএসএস দিলাম, তাও দেখাচ্ছে কি, নট ফাউন্ড। কারণ কি, সিএসএস এই যে ফাউন্ড দেখাচ্ছে, তাই না? সো আমরা যদি বলি এইচটিএমএল আসবে ফাউন্ড, আমরা যদি বলি শুধু বড় হাতের এইচটিএমএল আসতেছে কি, নট ফাউন্ড। সো আউটপুটটা এখানে দেখবো, আউটপুটটা দেখবো বক্সের মধ্যে, তাহলে কি করতে হবে, আউটপুটটা দেখবো বক্সের মধ্যে, তাহলে এখান থেকে না করে কি করতে হবে, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিতে হবে, আউটপুট নামের একটা ভেরিয়েবলের মধ্যে আমি ওই স্ট্রিংটাকে নিয়ে নিলাম, ফাউন্ড অর নট ফাউন্ড। এন্ড ফাইনালি যখন ফাংশন শেষ হচ্ছে কোথায়, এখানে এখানে আমি কি করব, রিটার্ন করব কাকে, আউটপুটকে। তাহলে এবার কি আসবে, ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে, সেই রিটার্নটা কোথায় যায়, যেখান থেকে ফাংশনকে কল করা হয় সেখানে যায়। সেখানে এসে আমি ওই একই ভেরিয়েবল দিয়ে ধরলাম, এবার এটা কি ইকো করব কোথায়, রেজাল্টের ভ্যালুর মধ্যে। তাই না, এরকম কিন্তু বিষয়টা। তো খেয়াল করেন, আমি যখন প্রথমবার এই পেজে আসব, এখানে আমি দিলাম হচ্ছে বড় হাতের এইচটিএমএল দিলাম, নট ফাউন্ড দেখাচ্ছে, আমি বড় হাতের পিএইচপি দিলাম, ফাউন্ড দেখাচ্ছে। প্রথমবার একটু এরর দেখাচ্ছে, কারণ কি, ওই যে সেট দেন এই কারণে আসছে। ওকে, সো এইভাবে তারা কাজ করতেছে আর কি। ক্লাসে ঢোকার আগে পারমিশন নিতে, এটা জানেন? এখন কয়টা বাজে বলেন? আপনি কি বিডি জবস থেকে সি শার্প শিখে আসলেন? তাহলে বসেন। ইসেট তো অ্যাকচুয়ালি কি চেক করে, যে আমি যখন প্রথমবার এই পেজটা আসতেছি, এই যেখানে আনডিফাইন্ড ইন্ডেক্স দেখাচ্ছে, গিভেন টেক্সট দেখাবেই তো। কারণ কি, এই ফাংশনটা কি প্রথমবারই কল, ফাংশনটা কল হবে কখন, যখন আমার সাবমিট বাটনে ক্লিক করবে তখন, তাই না? এখন এই পুরো কাজটা এখান থেকে শুরু করে পুরো বিষয়টা আমি কখন হবে, এখন হবে না?
এটা হয়েছে, বাট নিচে আবার ঘটনা ঘটে গেছে, খেয়াল করছেন? তো কি করতে হবে, আউটপুটটাকে আবার এই সেটের বাইরে আমাকে কি করতে, এই সেটের বাইরে না, এই সেটের মধ্যেই ফাংশনের আচ্ছা 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 রাইট রাইট বাইরে করতে হবে। কারণ কি, কারণ হ্যাঁ এই সেটের মধ্যে তখন তো ঢুকবে, যখন ক্লিক করবে, আর ক্লিক করলে তো এটা পাবেই, তাই না? তখন তো ডেটা পাবেই। এবার কিন্তু আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার এখানে যদি বলে দিই 12 নট ফাউন্ড, যদি বলে দিই বড় হাতের HTML, বড় হাতের PHP ফাউন্ড দেখাচ্ছে। সো এটাই চাচ্ছিলাম। তো এইভাবে কিন্তু কাজটা হচ্ছে আমাদের। লাস্টটা একটা প্রোগ্রাম করে 8 নাম্বার প্রবলেমটা করেন। হ্যাঁ শিওর, যাদের হয়ে গেছে তারা 8 নাম্বার প্রবলেমটা করেন, যেটা মার্ক করে দেওয়া আছে। যেটা করতে হবে এখন সেটা হচ্ছে আমরা একটা ফাইল তৈরি করে নিচ্ছি নতুন করে, স্ট্রিং ওয়ার্ড কাউন্ট ডট পিএসপি।
সো এখানে এসে প্রথমে আমরা ডিজাইনটা করে নিচ্ছি। ইন্টারিয়র স্ট্রিং গিভেন টেক্সট, ঠিক আছে। তাহলে গিভেন টেক্সট স্ট্রিং আউট এইভাবে নেওয়া হচ্ছে আর কি। সেখানে আমরা এসে কি করব, আমরা এই এখানে ইউজার যে ইনপুটটা দিবে আমরা এটাকে একটু বড় করে দেই সাইজ প্রপার্টি ইউজ করে। সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, বললাম 40। এবার চেক করি একটু বড় হয়ে গেছে। আমরা এই প্রোগ্রামটা রান করে নিচ্ছি, একটু বড় হয়ে গেছে। সেখানে সাপোজ সে দিল মেহেদি হাসান বিভান, এটা সাপোজ সে ইনপুট দিল। ইনপুট দেওয়ার পর আউটপুট কি আসবে, এখানে ওয়ার্ড আছে কয়টা, 3টা। সো আউটপুটটা কিন্তু আমাদের এভাবে হবে না। আউটপুটটা কি হবে, এখানে নাম্বার অফ ওয়ার্ড, নাম্বার অফ ওয়ার্ড। এবার এখানে কি আসবে, নাম্বার অফ ক্যারেক্টার, নাম্বার অফ ওয়ার্ড, নাম্বার অফ ক্যারেক্টার। তাহলে এখানে কি আসবে, মেহেদি হাসান বিভান লিখে যখন আমি সাবমিট দেব, নাম্বার অফ ওয়ার্ডের এখানে কয়টা আসবে, 3। এখানে আসবে 3টে ওয়ার্ড আছে। ক্যারেক্টার কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা আসবে। এখানে কয়টা আসবে, 18টা আসবে ক্যারেক্টার। একটা জিনিস খেয়াল করছেন কি, এখানে কিন্তু স্পেস সহ কাউন্ট করা হয়েছে। স্পেস না আসলে কয়টা আসবে, 15টা, সরি 16টা, 16টা আসবে যদি স্পেস না আসে। 16টা অথবা 18টা আসবে, দেখি কি হয়। সো এই কাজটা করবে, এই স্ট্রিং থেকে ওয়ার্ড এবং ক্যারেক্টার খুঁজে বের করবে কে, একটা ফাংশন দিয়ে করাবো আমরা। সো আমি বললাম যে ফাইন্ড ওয়ার্ড ক্যারেক্টার, তার আগে একটা ফাংশনের সিনট্যাক্স লিখতে হবে। সো ফাংশন ফাইন্ড ওয়ার্ড ক্যারেক্টার, ফাংশনটাকে কল করে দিলাম নিচে। দিস ইজ কলিং এন্ড দিস ইজ ডেফিনেশন। সো এখানে এসে কি করব, প্রথমে গিভেন টেক্সটটাকে নিয়ে নিতে হবে। সো গিভেন টেক্সটটাকে আমরা পোস্ট থেকে নিয়ে নিলাম। ওকে, এবার কোনো একটা স্ট্রিং থেকে এই গিভেন টেক্সটের মধ্যে কি আসবে, এখানে ইউজার যে ইনপুটটা দিয়ে মেহেদি হাসান বিভান চলে আসবে না। সো ওই স্ট্রিং থেকে আমরা যদি কতগুলো ওয়ার্ড আছে বের করতে চাই, একটা ফাংশন আছে, এই যে str ওয়ার্ড কাউন্ট দেখেন এখানে আছে। স্ট্রিং রিলেটেড যত ফাংশন আছে এস দিয়ে শুরু হয়। অ্যারে রিলেটেড ফাংশন কি, অ্যারে দিয়ে শুরু হয়। সো মিল আছে, কিন্তু ফাংশনগুলা ওভাবে মিল রেখে করছে। এস দিয়ে সার্চ দিলাম, দেখেন নিচে আস্তে আস্তে কিন্তু স্ট্রিং ওয়ার্ড কাউন্ট পাওয়া যাচ্ছে। দেখেন রিটার্ন ইনফরমেশন অ্যাবাউট ওয়ার্ডস ইউজিং ইন এ স্ট্রিং, একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো ওয়ার্ড আছে ফাংশনটা সেটা বলে দিবে। তাহলে প্যারামিটারের মধ্যে কি আসবে, গিভেন টেক্সট। আমি তো এটাই চাচ্ছি। এবার যদি এখানে ইকো করে দিই, তাহলে এই স্ট্রিং এর মধ্যে কয়টা ওয়ার্ড আছে এই ফাংশনটা সেটা বের করে দিবে। আমি যদি প্রোগ্রামটা রিলোড দেই, দেখেন কত চলে আসছে এখানে। এখানে এখানে বসে অন্য জিনিস আসছে। আমরা এটাকে আবার ইয়া করতেছি, এখানে দিচ্ছি মেহেদি হাসান বিভান। মেহেদি হাসান বিভান। এবার যদি সাবমিটে ক্লিক করি, দেখেন কত আসছে, 3 আসছে কিন্তু, অর্থাৎ ওয়ার্ডটা সে কাউন্ট করে বের করে দিচ্ছে। এবার আরেকটা ফাংশন আছে যেটা কি করে,
str কি নাম ওটা বলেন, str এই যে স্ট্রিং লেন্থ, রাইট। স্ট্রিং লেন্থ এই ফাংশনটা কাজ কি, এই ফাংশনটা হচ্ছে রিটার্ন করবে কি, ফর লেন্থ কতগুলো ক্যারেক্টার আছে সেটা বের করে দিবে। এই ফাংশনের মধ্যে প্যারামিটারের মধ্যে আমরা যদি কোনো স্ট্রিং পাস করে দিই, অ্যাকচুয়ালি গিভেন টেক্সট এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেটা আছে না। সো ওটাকে যখন প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিলাম, এখানে যদি আমরা ইকো করে দিই তাহলে সে দেখাবে কি কতগুলো আছে, কতগুলো দেখাচ্ছে, 18টাই কিন্তু দেখাচ্ছে। তার মানে সে স্পেস সহ কাউন্ট করছে, তাই না, স্পেস সহ কিন্তু সে কাউন্ট করছে। ফাইন, এবার এভাবে সে কাজ করতেছে। এখন আমাকে তো আর এখানে আউটপুট, আমরা আউটপুট দেখাবো কোথায়, বক্সের মধ্যে। তো বক্সের মধ্যে আউটপুট দেখাতে গেলে কি করতে হবে, ফাংশন থেকে কি করলে হবে, ফাংশন থেকে রিটার্ন করতে হবে। তার মানে এটাকে আমরা যদি এভাবে বলি $, নাম্বার অফ ওয়ার্ড, নিচেরটা কি হবে, নাম্বার অফ ক্যারেক্টার, নাম্বার অফ ক্যারেক্টার। এখন এই দুইটা ভেরিয়েবলের মধ্যেই কিন্তু আমার ডিজায়ার দুইটা আউটপুট আছে। সেই আউটপুট দুটাকে আমি এই ফাংশন দিয়ে যেখান থেকে কল হচ্ছে সেখানে নিয়ে আসবো না, তাহলে কি করতে হবে, রিটার্ন করতে হবে। এখন রিটার্ন করতে গেলাম নাম্বার অফ ক্যারেক্টার, একটা আসলো, আর একটা কি করব, দুইটাকে রিটার্ন করা যাবে, রিটার্ন করলাম $, নাম্বার অফ, ওটা দিলাম ওয়ার্ড, এটা দিলাম ক্যারেক্টার। তো দুইটারই দুইবার রিটার্ন লিখে দিলাম। দেখেন নিচে একটা নোটিফিকেশন চলে আসছে, এখানে কার্সর নিয়ে গেলে কি দেখায় বলেন তো, স্টেটমেন্ট, তাই না। অর্থাৎ কি, নিচে রিটার্নে যখন আমরা যাব তখন কিন্তু সে এই স্টেটমেন্টটা কখনোই শেয়ার করবে না, এখানে সে আসবেই না। যখন সে রিটার্ন পাবে তখন কি হবে, এই ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটাকে নিয়ে সে জাম্প করে ফাংশনের বাইরে চলে আসবে, যেখান থেকে কল করা হয়েছে, তাই না। তাহলে কিভাবে করব, কি এত মনোযোগ দিয়ে কি করতেছেন আপনি, আচ্ছা এখন কি করব বলেন, দুইটা ভেরিয়েবলকে আমাকে বের করে নিয়ে আসতে হবে ফাংশনের বাইরে, রাইট। সো এমন কোন ভেরিয়েবল কি আছে যার মধ্যে কোটি কোটি ভ্যালু রাখা যায়, আছে, শিওর, এর মধ্যে রাখা যায় একাধিক ভেরিয়েবল, যায় না, না। সো অ্যারের সঙ্গে কি বলছিলাম, অ্যারে হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল, তাই না, যার মধ্যে কি করা যায়, মাল্টিপল ভ্যালু স্টোর করা যায়, তাই না, বলছিলাম। সো এখানে তাহলে কি করব, ডেটা নাম্বার অফ ওয়ার্ডস, ডেটা নাম্বার অফ ক্যারেক্টার। তাহলে এখন কি করব, বাস ডাটা ধরে পাঠিয়ে দিলেই কিন্তু আমার মামলা ডিসমিস। সো এই ডেটাটা মধ্যেই কিন্তু কি আছে, 1000টা ইন্ডেক্স থাকলেও কিন্তু কোনো প্রবলেম নাই, আমি শুধু ডেটাটাকে রিটার্ন করলে কি হবে, সেটা চলে যাবে। এবার আমি যদি শো করাতে চাই, সো এই ফাংশনটা এখান থেকে কল করা হয়েছে, ফাংশনের ডেফিনেশন শেষে এই ডাটা রিটার্ন করা হয়েছে, ডাটাটা কি একটা অ্যারে, তবে এটাকে এখানে এই এর মধ্যে যে ইন্ডেক্সগুলো আছে ইন্ডেক্সগুলো বের হয়ে এর মধ্যে চলে আসবে। তো আমাকে রিসিভ করতে হবে এখান থেকে, আমি যে কোনো একটা ভেরিয়েবল, আমি বললাম যে রেজাল্ট, এই রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে আসলে। এখন বলেন তো রেজাল্ট ভেরিয়েবলটা সিঙ্গেল ভেরিয়েবল না অ্যারে, অ্যারে কিন্তু, কারণ যখন কোনো একটা অ্যারে ভেরিয়েবলের ভ্যালু অন্য কোনো একটা ভেরিয়েবলে ট্রান্সফার হবে, অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই ভেরিয়েবলের ভ্যালুটা এই ভেরিয়েবলে ট্রান্সফার হচ্ছে না, এই ভেরিয়েবলটা যদি অ্যারে হয় তাহলে এই ভেরিয়েবলটাও অ্যারে হয়ে যাবে। আবার যদি
এই ভেরিয়েবলটা সিঙ্গেল ভ্যালু হোল্ড করে, তাহলে এটা কি হয়ে যাবে? সিঙ্গেল ভেরিয়েবল। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এই নাম্বার অফ ক্যারেক্টার ওয়ার্ডের এখানে ভ্যালুর মধ্যে কি প্রিন্ট করব? পিএসপি ইকো রেজাল্ট, ঠিক আছে না? এটার মধ্যে ভ্যালু আছে কিভাবে? এগুলোর নাম কি? ইনডেক্স। ইনডেক্সের মাধ্যমে না? তাহলে এটাও তো একটা অ্যারে, এটার মধ্যে ভ্যালু কেমনে আছে? সো এখানেও আমার ইনডেক্স লিখে দিতে হবে। নাম্বার অফ ক্যারেক্টার চেক করি। আসুক, এখানে দিয়ে দিলাম মেহেদি হাসান বিভান, এখন 3 চলে আসছে, 18 চলে আসছে। এখানে যদি দেই সাকিব ভাই, তাহলে কয়টা আসবে? 2টা ওয়ার্ড, আর ওই সাকিব ভাই লিখতে যে কয়টা লাগবে, কয়টা আসবে? 1 2 3 4 5 6 7 8, কয়টা আসছে? 8টাই আসছে। তো ঠিক আছে, সো আজকে এতটুকুনি। নেক্সট ক্লাস থেকে যদি আমাদের উপর থেকে ইনস্ট্রাকশন আসে, তাহলে হয়তো নেক্সট ক্লাসে আমরা ক্রুডিং সিস্টেম নিয়ে আলোচনা করব। ক্লাস শুরু ক্রুডিং সিস্টেম, ডেটাবেজের সাথে কাজ করব আর কি। ফাংশনের প্র্যাকটিস করার জন্য গত ক্লাস সময় পাইছেন, আজকে সময় পাইছেন। সো এই সময়টা আমরা ম্যাচুরিটির জন্য আমরা স্পেন্ড করলাম, পাশাপাশি কিছু প্র্যাকটিস আমাদের হইলো আর কি। নেক্সট ক্লাস থেকে কোডিং শুরু করব। সবাই 2টার মধ্যে চলে আসার চেষ্টা করবেন, একটু অন্য অন্য কাজগুলোকে স্কিপ করে, ঠিক আছে? সো থ্যাংক ইউ। হ্যাঁ।